আগামীকাল আদ্রর ফ্লাইট। বাড়ির সব প্রস্তুতি শেষ। লাগেজ গুছানো, কাগজপত্র, পাসপোর্ট, টিকিট সবকিছু ঠিকঠাক। বাহির থেকে সবকিছুই খুব স্বাভাবিক দেখায়, কিন্তু বাড়ির ভেতরের বাতাস ভারী। ফ্লাইটের দিন যত এগিয়ে এসেছে, নিহার বুকের হাহাকার ততই বেড়েছে। বারবার মনে হচ্ছে তার ছেলেটা এখনো কত ছোট, মাত্র 14 বছর বয়স। এই বয়সে তাকে একা বিদেশের মাটিতে থাকতে হবে ভাবলেই বুকটা মোচড় দিয়ে ওঠে। এই সিদ্ধান্তের জন্য সে ভেতরে ভেতরে সারফাসের উপর রাগ করেই আছে। রাতে খাবারের পর রুমে একা বসেছিল সে, মুখ গোমড়া, চোখ ফোলা। আলো জ্বলছে, তবু ঘরটা যেন অদ্ভুত নির্জন লাগছে। সারফাস ধীরে ধীরে এসে তার সামনে বসলো। কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে বলল, এখনো রাগ করে আছো? নিহা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আমি রাগ করব কেন? তার গলায় অভিমান। আমার রাগ করলেই বা কি যায় আসে? সারফাস হালকা দীর্ঘশ্বাস ফেলল। আমি যা করছি আদ্রর ভালোর জন্যই করছি। এদেশে পড়াশোনা করা আর লন্ডনে পড়াশোনা করার মধ্যে পার্থক্য আছে। ওর জীবনটাই বদলে যাবে। নিহা এবার আর চুপ থাকতে পারল না। তাই বলে এত তাড়াতাড়ি? সে উঠে বসে বলল, অন্তত স্কুলটা দেশে শেষ করতে দিতেন, কলেজ না হয় লন্ডনে করতো। সারফাস একটু এগিয়ে এসে স্ত্রীর হাত নিজের হাতে নিলেন, কণ্ঠ নরম। এই বয়সটা খুব নাজুক নিহা। এই সময় ছেলেরা অনেক সময় ভুল পথে চলে যায়। আমি চাই না আমার ছেলে খারাপ সঙ্গের মধ্যে পড়ুক। নিহা বিরক্ত চোখে তার দিকে তাকালো। খারাপ পথে যাবে মানে? তার গলায় ক্ষোভ। আমি কি বেঁচে নেই? ওর বাবা মা কি নেই? ওকে সামলানোর জন্য কি আমরা যথেষ্ট না? একটু থেমে আবার বলল, আপনি হয়তো ছেলের খোঁজ রাখেন না, কিন্তু আমি রাখি। কথাগুলো শুনে সারফাস চুপ করে গেল। সে কি করে বুঝাবে আসলে ছেলেকে খারাপ পথে যাওয়া থেকে বাঁচাতেই তাকে এত দূরে পাঠানো হচ্ছে? কিছু কথা আছে যা বলার মতো নয়। নিহা আবার বলতে শুরু করলো, আজ বড় ছেলেকে পাঠাচ্ছেন, কাল ছোট ছেলেকেও পাঠিয়ে দেবেন। বলবেন এ দেশ নিরাপদ না, ও দেশে পড়তে হবে। এখানে এটা নেই, এখানে সেটা নেই। তার চোখে ভিজে উঠল। পাঠিয়ে দিন, সবাইকে পাঠিয়ে দিন। এত বড় বাড়িটায় আমাকে একা রেখে দিন। কথাটা শুনে সারফাস একটু হেসে বলল, একা বলছো কেন? তোমাকে একটা মেয়ে এনে দিয়েছি না? নিহা অবাক হয়ে তাকালো। কি? সারফাস শান্ত গলায় বলল, কেন, রং তোমার মেয়ে না? কথাটা শুনে নিয়ে হঠাৎ চুপ হয়ে গেল। মনে হলো যেন কেউ তার বুকের ভেতর আলতো করে আঘাত করেছে। সত্যি তো, সে কি করে রঙের কথা ভুলে গেল? মেয়েটা তো এখন এই বাড়িরই একজন, নিজের মেয়ে করে রাখবে বলেই তো যুদ্ধ করে এনেছে। সারফাস আলতো করে নিহার কপালের সামনে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে সরিয়ে দিল। আমি তোমার মেয়েকে কোথাও পাঠাবো না, সে সব সময় তোমার কাছেই থাকবে। সে ধীরে বলল। নিহার চোখ ভিজে উঠল। কেন কাঁদছে সে নিজেও ঠিক বুঝতে পারল না। ছেলেকে দূরে পাঠানোর কষ্টে, নাকি নিজের অজান্তে রঙকে ভুলে যাওয়ার অপরাধ বোধে। সারফাস আবার বলল, আমাদের মেয়েকে কোথাও যেতে হবে না, ছেলেরা পৃথিবী ঘুরে আসুক, কিন্তু মেয়েটা থাকবে আমাদের কাছে। কথাগুলোতে এমন আন্তরিকতা ছিল যে নিহার বুক ভরে উঠল। সে ধীরে এগিয়ে এসে স্বামীর বুকে মাথা রাখল। তার মনে হঠাৎ সারফাসের প্রতি এক নতুন সম্মান জন্ম নিল। মানুষটা হয়তো সবসময় অনুভূতি প্রকাশ করে না, কিন্তু ভেতরে ভেতরে কত গভীরভাবে ভাবতে পারে। সারফাস তার মাথায় হাত রেখে বলল, তোমাকে একা থাকতে হবে না, রং আমাদের সাথেই থাকবে। একটু থেমে হালকা মজা করে যোগ করলো, আর দরকার হলে রংকে বিয়ে দিয়ে একটা ঘর জামাই এনে রাখবো, তারপরও তোমাকে একা থাকতে দেব না। নিহা সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল। কি বললেন?
চারপাশ হেসে উঠল। ঘরের ভারী পরিবেশটা মুহূর্তে একটু হালকা হয়ে গেল। সে আবার নেহাকে নিজের কাছে টেনে নিল। মন খারাপ করো না, লন্ডনে আমার অনেক পরিচিত মানুষ আছে। আদ্র, কোনো অসুবিধে হবে না, ছুটিতে প্রতি বছর দেশে আসবে। একটু থেমে আবার বলল, আর দরকার হলে তোমাকেও নিয়ে যাব, নিজে চোখে দেখে আসবে তোমার ছেলে ঠিক আছে। এইসব সান্ত্বনার পরও নিহা আর নিজেকে সামলাতে পারল না। সে চারপাশের বুকে মুখ গুজে কেঁদে ফেলল। একজন মায়ের কান্না, যে নিজের হাতে ছেলেকে দূরে পাঠাচ্ছে ভবিষ্যতের জন্য, কিন্তু হৃদয়টা রেখে দিচ্ছে তার সাথেই। বাড়ির চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে। রাত অনেক গভীর। দূর রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলো জানলা ভেদ করে ঘরের ভেতর ঢুকছে। সেই আলোয় মেঝের উপর লম্বা ছায়া ফেলে রেখেছে, কিন্তু ঘরের অন্ধকার পুরোপুরি কাটাতে পারেনি। করিডোরের নিঃশব্দে এগিয়ে যাচ্ছে আদ্র। তার পদক্ষেপ খুব ধীর, খুব সতর্ক, যেন এই নীরবতাকে ভাঙতে চায় না। শেষমেশ সে এসে থামলো একটি দরজার সামনে। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরটা আদো অন্ধকার। মাঝখানে বড় বিছানা। বিছানার একপাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে আরিশ। নিঃশ্বাসের ছন্দ নিয়মিত, গভীর ঘুমে ডুবে। অন্য পাশে রং, সে একদম নড়ছে না, ঘুমের ভেতরেও মুখটা শান্ত। আদ্র ধীরে ধীরে এগিয়ে গেল, বিছানার পাশে এসে থামলো। তারপর নরম করে হাঁটু গেড়ে বসে পড়ল। জানলার ফাঁক দিয়ে ঢুকে পড়া মৃত আলো রঙের মুখে এসে পড়ছে। সেই আলোয় তার মুখটা আরো কোমল, আরো নিষ্পাপ দেখাচ্ছে। চোখ বন্ধ, পাপড়ি থির, ঠোঁটে মৃত নিঃশ্বাসের ছায়া। মনে হচ্ছে পৃথিবীর কোনো দুঃখ, কোনো ভয় যেন এই ছোট মুখটাকে ছুঁতে পারেনি। আদ্র অনেকক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তার মনে হলো লন্ডনে যাওয়ার সিদ্ধান্তে রাজি হওয়াটা ভুল হয়নি। এই মেয়েটার হাসি যদি নিরাপদ থাকে, এই শান্ত ঘুম যদি ভেঙে না যায়, তাহলে তার নিজের দূরে চলে যাওয়া খুব বড় ত্যাগ নয়। রঙের সুখের জন্য সে আরো বড় বড় ত্যাগ স্বীকার করতে সে প্রস্তুত। আদ্র কখনো ভাবেনি সে কখনো এমন কিছু করবে যা সে পছন্দ করে না। নিজের অপছন্দের কাজ করা তার স্বভাব নয়, পিছিয়ে যাওয়াও নয়। তবু আজ যে সে যাচ্ছেই, অনেক দূরে, শুধু একজনকে নিরাপদ রাখার জন্য। কিছুদিন আগেও সে ভাবেনি একটা বিয়ে নামক কাগজে দেওয়া ছোট একটা সাইন তার জীবনের অর্থ এতটা বদলে দিতে পারে। সেই একটুরো কাগজ যেন তার কাঁধে অদৃশ্য একটা দায়িত্ব তুলে দিয়েছে। এত বড় দায়িত্ব যে কয়েকদিন আগে সামনে দাঁড়িয়ে থাকা অশ্রু ভেজা একটা ছোট মেয়ের সুখের জন্য সে নিজের সবকিছু বদলে ফেলতে প্রস্তুত। আদ্র ধীরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নিজেকে মনে মনে বলল, পাগল, আমি সত্যি পাগল হয়ে গেছি। তার ঠোঁটে হালকা একটা হাসি ফুটল। এটা কি তাহলে প্রেম? আমি কি সত্যি প্রেমে পড়েছি? একটা 6 বছরের বাচ্চার প্রেমে? কিন্তু বুকের ভেতরের অনুভূতিটা তো অন্য কিছু বলছে। আদ্র হাত বাড়িয়ে খুব আলতো করে রঙের গালে আঙুল ছোঁয়ায়। স্পষ্টটা এতটাই নরম যেন ঘুম ভাঙে না যায়। নিচু স্বরে বলল, বলো তো চকলেট, আমি কি সত্যি তোমার প্রেমে পড়ে গেছি? রং কোনো সাড়া দিল না, গভীর ঘুম ডুবে আছে। আদ্র একটু ঝুঁকে এলো, তার কণ্ঠ আরো নরম হলো, কিন্তু ভেতরে অদ্ভুত দৃঢ়তা। আমি কিছু দিনের জন্য দূরে চলে যাচ্ছি, হয়তো কয়েক বছর, তাই একটা কথা শুনবে? সে থামলো, যেন উত্তর শোনার অপেক্ষা করছে। তারপর ধীরে বলল, এই সময়টায় তুমি সুখে থাকবে, হাসবে, খেলবে, কাঁদবে না প্লিজ। কারণ তুমি যদি কাঁদো দূরে বসেও, আমার পক্ষে শান্তিতে থাকা সম্ভব না। আমি তোমার কান্না সহ্য করতে পারি না।
তার চোখে এক ঝলক কঠিন দৃঢ়তা ফুটে উঠল। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব, যখন এতটা শক্ত হব যে পৃথিবীর কোনো মানুষ তোমাকে আঘাত করার সাহস পাবে না, আমার বাবাও না। কথাগুলো যেন প্রতিশ্রুতি নয়, ঘোষণা। সেদিন আমি তোমাকে নিজের করে নিব, কারণ তুমি আমার। এক মুহূর্ত নীরবতা, তারপর আদ্র ধীরে ঝুঁকে রঙের কপালে একটা নরম চুমু দিল। স্পষ্টটা এতটাই কোমল যেন একটা অদৃশ্য প্রতিজ্ঞা রেখে গেল। সে উঠে দাঁড়ালো, দরজার দিকে হাঁটতে লাগলো, কিন্তু কয়েক পা এগিয়ে আবার থেমে গেল। পিছনে ফিরে তাকালো, জানলার আলোয় রঙের মুখটা এখনো শান্ত। আদ্র একটু ভ্রু কুঁচকে বলল, আর একটা কথা। সে একটু থামলো, যেন নিজের কথাটাকে গুরুত্ব দিচ্ছে। ছেলেদের থেকে একটু দূরে থাকবে, ঠিক আছে? কথাটা বলার ভঙ্গি অদ্ভুত, অর্ধেক আদেশ, অর্ধেক অনুরোধ, যেন সে আগেই ভয় পাচ্ছে। হাত ছেড়ে দিলে মেয়েটাকে হয়তো অন্য কেউ তার থেকে ছিনিয়ে নিবে, তার থেকে খুব দূরে হারিয়ে যাবে। তারপর সে চোখ ঘুরিয়ে আরিসের দিকে তাকালো। ছেলেটা গাঢ় ঘুমে। আদ্র এগিয়ে গিয়ে তার চুলগুলো এলোমেলো করে দিল, নিচু স্বরে বলল, এই যে কিন্ডু, আমি না থাকা পর্যন্ত ওর খেয়াল রাখবি, বুঝছিস? তারপর আবার বলল, এবার একটু হুকুমের সুরে, কোনো ছেলেকে সামনে ঘেঁষতে দিবি না, সামনে আসলেই নাক ফাটিয়ে দিবি। আরিস অবশ্য ঘুমের মধ্যে। আদ্র কিছুক্ষণ ওদের দুজনের দিকে তাকিয়ে রইল। একটা অদ্ভুত শান্তি আর ব্যথা একসাথে বুকের ভেতর জমে উঠল। তারপর সে ধীরে হাসলো, একটা শেষবারের মতো তাকিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল নিঃশব্দে, যেন রাতের অন্ধকারই তার হৃদয়টা গোপন রয়ে গেল। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি, তবুও এয়ারপোর্টে এর ভেতরটা অদ্ভুত ব্যস্ততায় ভরে আছে। কাছের দেয়ালের বাহিরে রানওয়েতে আলো জ্বলছে সারি সারি, দূরে কোনো বিমানের ইঞ্জিন ঘষে চলছে, আবার কোথাও লাকের সেটরির ধবস্ত শব্দ প্রতিধ্বনি তুলছে। মাঝে মধ্যে মাইক্রোফোনে ভেসে আসছে ঘোষণা কণ্ঠ, ঠান্ডা যান্ত্রিক। এই সব কোলাহলে মাঝেও যেন একটা আলাদা নীরবতা দাঁড়িয়ে আছে। চেক ইন কাউন্টার পাশে নিজের লাগেজের পাশে দাঁড়িয়ে আছে আদ্র, তার পাশে সারপাস। দুজন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে, অথচ মাঝখানে যেন অদৃশ্য একটা দেয়াল। নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু আদ্র তাকে আসতে দেয়নি, কারণ সে জানতো যদি মা আসে তাহলে আরিশ আসবে, আর আরিশ এলে রঙও আসবে, আর তারা যদি আসে তাহলে কান্না শুরু হবে। আর আদ্র আজ কাউকে কাঁদতে দেখতে চায় না। এমনি রঙের সাথে রাগ দেখিয়ে সে অনেক কষ্টে তার সাথে দ্রুত বজায় রেখেছে। তার ধারণা, রং যদি একটিবার তার সামনে দাঁড়ায়, তাকে নির্দেশ করে না যেতে, সে সব সিদ্ধান্ত ঝেড়ে ফেলে তার কাছে থেকে যাবে। তাই সে কাউকেই আসতে দেয়নি, শুধু তার বাবা ছাড়া। শুধু তার বাবা তার সাথে এসেছে, কিন্তু এতক্ষণে তাদের মধ্যে একটা কথাও হয়নি। মাঝে মাঝে সারপা ছেলের দিকে তাকাচ্ছিলেন, আবার চোখ সরিয়ে নিচ্ছিলেন। ছেলেটা মাত্র 14 বছর, অথচ মুখের ভঙ্গিটা অদ্ভুতভাবে কঠিন। ঠিক তখনই মাইক্রোফোনের ঘোষণা ভেসে এলো, অনুগ্রহ করে দৃষ্টি আকর্ষণ করছি, লন্ডনগামী ফ্লাইটের যাত্রীগণ বোর্ডিং গেটে এগিয়ে যান। শব্দটা যেন মুহূর্তে নীরবতা ভেঙে দিল। আদ্র ধীরে নিজের হাতের ক্যারিব্যাগটা তুলে নিল, একবারও পিছনে তাকালো না, হাঁটতে শুরু করলো বোর্ডিং গেটের দিকে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে চারপাশে কণ্ঠ ভেসে এলো, ভালো করে পড়াশোনা শেষ করবে। আর কোনো তিনি বাক্যটা শেষ করার আগে আদ্র থেমে গেল, ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখে ছিল বরফের মতো ঠান্ডা দৃষ্টি। সোজা তাকালো বাবার দিকে, তারপর ধীরে স্পষ্ট স্বরে বলল, দয়া করে আপনি আমার রেখে যাওয়া আমানতটা দেখে রাখবেন।
সারপারেসের ব্রু সামান্য কুঁচকে উঠল, চোখ সরু হয়ে এলো। কার কথা বলছো? আদ্রর কণ্ঠ বদলালো না। যাকে রেখে যাচ্ছি। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর সর্পরাজে ঠান্ডা স্বরে বললেন, আর যদি দেখে না রাখি? এইবার আদ্রর চোখে অদ্ভুত আগুন জ্বলে উঠল। তার কণ্ঠ নিচু কিন্তু ভয়ঙ্কর ধীর। আই অ্যাম ওয়ার্নিং ইউ বাবা। এক একটা শব্দ যেন মেপে মেপে বলছে সে। যদি আমার রঙের কোনো অযত্ন হয়, যদি সে এক ফোঁটা কষ্ট পায়। সে এক পা এগিয়ে এলো, তার চোখে সোজা বাবার চোখে। তাহলে আমি কথা দিচ্ছি, আপনি তিলে তিলে যে নাম, যে সাম্রাজ্য গড়েছেন, আমি সেটা নিজের হাতে ধ্বংস করে দেব। তারপর খুব ধীরে যোগ করলো, যার জন্য আপনি আমাকে দূরে পাঠাচ্ছেন। কয়েক মুহূর্ত কেউ কথা বলল না। তারপর সারফারাজের ঠোঁটে হালকা একটা হাসি ফুটে উঠল, অদ্ভুত গভীর হাসি। নিজের কিশোর ছেলের মুখে এমন হুমকি শুনে তার ভেতরে অদ্ভুত এক তৃপ্তি জেগে উঠল। এই ছেলেটার চোখে আগুন আছে, ঠিক তার নিজের মতোই। তিনি শান্ত গলায় বললেন, ঠিক আছে। একটু থামলেন। তোমার আমানতের কোনো অযত্ন আমার বাড়িতে হবে না। তার চোখে তখনও সেই রহস্যময় দৃষ্টি। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কথা রাখবে। আদ্র ভ্রু কুঁচকালো। চারপাশ ধীরে বললেন, আমার দেওয়া সব শর্ত মেনে পড়াশোনা শেষ করবে, তারপর দেশে ফিরে এসে আমার ব্যবসা সামলাবে। কিছুক্ষণ দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল, যেন দুই যোদ্ধা নীরব চুক্তি করছে। শেষমেশ আদ্র ধীরে মাথা নাড়ল। তার ঠোঁটে খুব সামান্য একটা বাঁকা হাসি ফুটল। ডিল। এরপর আর এক মুহূর্ত দাঁড়ালো না, ঘুরে সোজা বোর্ডিং গেটের দিকে হাঁটতে শুরু করলো। পেছনে দাঁড়িয়ে চারপাশ অনেকক্ষণ ছেলের পেছন দিকে তাকিয়ে রইলেন, যতক্ষণ না ভিড়ের মধ্যে তার ছেলের ছায়াটাও মিলিয়ে গেল। বোর্ডিং গেটের সামনে দাঁড়িয়ে আছেন সারফারাজ। চারপাশে মানুষের ভিড় ধীরে ধীরে কমে এসেছে। শেষে কয়েকজন যাত্রীও ভেতরে ঢুকে গেছে। কাছের ওপাশের আলোতে আলো জ্বলছে, আর দূরে বিশাল ধাতব পাখিটা বিমান নীরবে দাঁড়িয়ে আছে। ওই বিমানের ভেতরেই এখন আদ্র। চারপাশ স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন বোর্ডিং গেটের দিকে, যেন এখনো আশা করছেন ছেলেটা হঠাৎ আবার ফিরে তাকাবে, কিন্তু সেটা আর হলো না। ধীরে ধীরে তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো, চোখের কোণে জমে উঠল ছোট এক ফোঁটা জল। তিনি দ্রুত মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন, নিজেকেই যেন নিঃশব্দে বললেন, আমি খুব দুঃখিত আদ্র, কিন্তু আমার সামনে আর কোনো পথ ছিল না। তার বুকের ভেতর ভারী একটা দীর্ঘশ্বাস জমে উঠল। আদ্র চোখের সেই আগুন, সেই অদ্ভুত উত্তেজনা তিনি অনেক দিন ধরেই লক্ষ্য করছিলেন। এটা শুধু জেদ না, এটা একটা বিপজ্জনক আবেগ। 14 বছরের একটা ছেলের জন্য সেই আবেগটা খুব বেশি, খুবই বেশি। এই বয়সে এমন আসক্তি শেষ পর্যন্ত তোমাদের দুজনেরই জন্য সর্বনাশ ডেকে আনতে পারে। আদ্র মনে মনে তিনি বিড়বিড় করে বললেন, তাই তোমাকে দূরে পাঠালাম, যতদিন না তুমি শিখছো নিজের রাগ, নিজের উন্মাদনাকে নিয়ন্ত্রিত করতে। তিনি চোখ বন্ধ করলেন এক মুহূর্তের জন্য। আদ্রর শেষ কথাগুলো কানে বাজতে লাগলো, আমার রঙের কোনো অযত্ন হলে আমি আপনার সাম্রাজ্য ধ্বংস করে দেব। চারপাশের ঠোঁটে হালকা একটুখানি হাসি ফুটে উঠল, একদম আমার মতোই। তারপর ধীরে মাথা নাড়লেন, চিন্তা করো না ছেলে, তোমার আমানতের কোনো অযত্ন হবে না। তার চোখের সামনে যেন ভেসে উঠল ছোট রঙের মুখটা, নিষ্পাপ শান্ত। সেই দিনটার কথা হঠাৎ মনে পড়ে গেল, যেদিন তিনি নিজের হাতে সেই ছোট মেয়েটার হাত ধরেছিলেন, তার মৃত বন্ধুর সামনে দাঁড়িয়ে, ভীত, একা, অসহায় একটা বাচ্চা মেয়ে। সেদিন তিনি নরম গলায় বলেছিলেন, চলো মা, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। আর নিজের মনেই প্রতিজ্ঞা করেছিলেন, আমি তোকে কথা দিচ্ছি বন্ধু,
তোমার মেয়েকে আমি নিজের মেয়ের মতোই আগলে রাখবো। চারপাশে ধীরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। রংকে এই বাড়িতে তুমি আনোনি আদ্র, ওকে এই বাড়িতে এনেছি আমি। ওর ছোট হাতটা ধরেছিলাম আমি নিজে, তাই ওর দায়িত্ব আমার। তার দৃষ্টি আবার রানওয়ের দিকে গেল। বিমানটা ধীরে ধীরে চলতে শুরু করেছে। চারপাশের কণ্ঠ নীরবতার মধ্যে মিলিয়ে গেল। আমি কখনো কোনো নিষ্পাপ আত্মাকে কষ্ট দিতে পারবো না আদ্র। শেষ পর্যন্ত আমি একজন বাবা, আর একজন বাবা তার সন্তানের নিরাপত্তার জন্য সবকিছু করতে পারে। তার চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা। তুমি না বললেও আমি রংকে বাবার ভালোবাসা দেব, কারণ সে শুধু তোমার আমানত না। এক মুহূর্ত থামলেন তিনি, তারপর খুব নিচু স্বরে বললেন, সে আমার মৃত বন্ধুর শেষ স্মৃতি, আর এখন আমার নিজের মেয়েও। দূরে তখন বিমানটা রানওয়ে ছেড়ে আকাশের দিকে উঠতে শুরু করছে। চারপাশ অনেকক্ষণ তাকিয়ে রইলেন আকাশের দিকে, যতক্ষণ না সেই ধাতব পাখিটা অন্ধকার আকাশে মিলিয়ে গেল।